প্রধান বিচারপতিকে জুতো ছোড়া নিয়ে রীতিমতো ভারতের রাজ্য রাজনীতি উত্তাল। ভারতের একাধিক রাজনৈতিক দল পুরো বিষয়টিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন। ঠিক সেখানে দাঁড়িয়ে যিনি প্রধান অভিযুক্ত মানে প্রধান বিচারপতির দিকে যিনি জুতো ছুঁড়েছিলেন, তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন এর সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই। কিন্তু সনাতন ধর্মকে যেভাবে আমাদের দেশের প্রধান বিচারপতি অপমান করেছেন তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কালকে একটি স্টেটমেন্টে তিনি পরিষ্কার বলেছেন, আপনারা আমাকে ফাঁসিও দিতে পারেন, কিন্তু আমি এক ফোঁটাও অনুতপ্ত নই, কারণ আমাকে ঈশ্বর এটি করতে বাধ্য করেছেন। প্রধান বিচারপতি যে কথাগুলো বলেছেন তা সরাসরি আমাদের যে ধর্মীয় ভাবাবেগ সেখানে আঘাত দিয়েছে। আজকে যে খবর সামনে এলো সেখানে বলা হচ্ছে এই অভিযুক্ত আইনজীবীর বিপক্ষে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, যা কিন্তু এই আইনজীবীর ভবিষ্যৎ নিয়ে বড় সড় প্রশ্নচিহ্ন তুলে দিল। আজকে এই ভিডিওতে আমি সেগুলোই আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে একটা ছোট্ট অনুরোধ, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, শুধু একটু ক্লিক করে দিলে আমি ভবিষ্যতে এই ধরনের ভিডিও বানানোর অনেক বেশি এনকারেজ আপনাদের থেকে পাবো। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়াকে কেন্দ্র করে যিনি প্রধান অভিযুক্ত আইনজীবী, তিনি কালকে কিছু কথা বলেন। সেই কথার পর আরো বিতর্ক কিন্তু বাড়তে শুরু হয়। অনেকে হয়তো ভেবেছিলেন তিনি বলবেন তিনি অপরাধী, তিনি অনুতপ্ত, হয়তো আবেগের বশে এই ধরনের কথাবার্তা বা এই ধরনের কার্যকলাপ করা তার উচিত হয়নি। কিন্তু সকলকে চমকে দিয়ে তিনি স্পষ্ট বলেন তিনি একেবারেই অনুতপ্ত নন। প্রধান বিচারপতি মানে যা ইচ্ছা তাই বলা যায় না। হয়তো নির্দিষ্ট ইমিউনিটি তাদের দেওয়া আছে, আমাদের সংবিধান দিয়েছে, কিন্তু আমার কথা যদি অন্যকে আঘাত করে তাহলে আমার প্রতিবাদ জানানোর একটা জায়গা সবসময় থাকা উচিত। এবং তিনি পরিষ্কার বলেছেন যে আমাকে ঈশ্বর এই কাজ করতে বাধ্য করেছেন। সেই ইন্টারভিউটা আমি কালকে আপনাদের দেখিয়েছিলাম, সেখানে তিনি বলেছেন আমি নিজেও গোল্ড মেডেলিস্ট, আমি এরকম নয় যে আমি অশিক্ষিত যে যাকে তাকে জুতো মারবো, এই বিষয়টা সেরকম একদমই নয়। কিন্তু উনি যে কথাগুলো বলেছেন আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। हिंसा के बहुत ज्यादा खिलाफ हूं, मगर ये आप लोग ये भी देखिए कि एक अहिंसक आदमी, सीधा सच्चा आदमी जिसके ऊपर कोई केस आज तक नहीं है, किसी ग्रुप को नहीं बिलोंग करता है, उसको क्यों ये सब करना पड़ा। ये जरूर सोचने वाली बात है, पूरे देश को ये चिंतन करने वाली बात है कि ऐसा क्या हो गया आखिर। मैं भी कम पढ़ा लिखा नहीं हूं, मैंने भी MSc PhD LLB, मैं भी गोल्ड मेडलिस्ट हूं। ऐसा नहीं है कि मैं नशे में था या मैंने कोई गोलियां खा रखी थी और मैं कुछ करके आया, ऐसा कुछ भी नहीं है। उन्होंने एक्शन किया, मेरा रिएक्शन था, ये जो भी था। तो आप इसके लिए जैसे लेना चाहें लीजिए। आई एम फ्री टू से दिस थिंग कि मैं फियरफुल नहीं हूं किसी चीज के लिए, ना मुझे कोई इस बात का अफसोस है कि क्या हुआ क्या नहीं हुआ। এই পুরো ইন্টারভিউর পর সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন এই অভিযুক্ত আইনজীবীকে কেন্দ্র করে একাধিক মিটিং অর্গানাইজড করে। এবং যে খবর আজকে দুপুরে এসছে সেখানে বলা হচ্ছে এই আইনজীবীকে আপাতত সুপ্রিম কোর্টে ঢুকতে দেওয়া হবে না, এবং তার আইনজীবী যে লাইসেন্স সেই লাইসেন্সকেও বাতিল করা হতে পারে। এবং আজকে দুপুরে তার এন্ট্রি কার্ডকে বাতিল করা হয়েছে। অর্থাৎ তার পেশাগত যে জীবন তা কিন্তু কোথাও না কোথাও গিয়ে থেমে যাওয়ার মুখে কিন্তু দাঁড়িয়ে গেল বার অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তে। পরবর্তীকালে তিনি রিঅ্যাপিল করতে পারেন, তিনি অনেক আবেদন করতে পারেন, এগুলো তো ভবিষ্যতের বিষয়। কিন্তু এই আইনজীবী ভুল ছিলেন নাকি ঠিক ছিলেন, এই আইনজীবী ঠিক করেছেন নাকি এই আইনজীবী নিজেকে একটু সামলানো উচিত ছিল, এই বিতর্ক কিন্তু শেষ 2-3 দিন ধরে বারবার উঠছে। আরো ইন্টারেস্টিংলি বিষয় হলো দিল্লি পুলিশ এই ঘটনার পরে ওনাকে থানায় নিয়ে যান। থানায় নিয়ে যাওয়া হলেও তার বিপক্ষে কোনো মামলা কিন্তু এখনো অবধি দিল্লি পুলিশের পক্ষ থেকে রুজু করা হয়নি। দিল্লি পুলিশ এর কারণ হিসাবে জানিয়েছেন যেহেতু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো অভিযোগ এই আইনজীবীর বিপক্ষে করা হয়নি, তাই ওনাকে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো আজকে এই আইনজীবীর বিপক্ষে ব্যাঙ্গালোরে একটি মামলা রুজু হলো, যাকে বলা হয় জিরো এফআইআর মামলা। জিরো এফআইআর মামলা মানে যেখানে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার সাপেক্ষে অন্য কোনো জায়গায় যদি মামলা রুজু হয় তাকে বলা হয় জিরো এফআইআর মামলা রুজু। সেখানে দেখা যাচ্ছে ব্যাঙ্গালোরে এক আবেদনকারী তার বিপক্ষে সরকারিভাবে অভিযোগ করেন পুলিশে,
এবং পুলিশ এই আইনজীবীর বিপক্ষে বিএনএস 132 এবং বিএনএস 133 এই দুই ধারায় মামলা রুজু করেছে। বিএনএস 132 মানে হলো বিচারপতির কাজে তিনি বাধা দিয়েছেন, যা আইন বিরুদ্ধ, এবং বিএনএস 133 মানে হলো অপরাধমূলক বিভিন্ন বল প্রয়োগের চেষ্টা। অর্থাৎ এই দুই ধারায় অবশেষে তার বিপক্ষে মামলা রুজু হলো। অন্যদিকে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন তার এন্ট্রি কার্ড বাতিল করলেন, তার লাইসেন্স নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল, এবং সব মিলিয়ে এই অভিযুক্ত আইনজীবী যে কোথাও না কোথাও বিপদে পড়লেন তা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং টুইট করেছিলেন, তিনি বলেছিলেন তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে ফোনে কথা বলেছেন এবং গোটা দেশ এই পুরো বিষয়ে ক্ষুব্ধ। ইন্টারেস্টিং বিষয় হলো বাংলার মুখ্যমন্ত্রীর একটি কমেন্ট। তিনি পরিষ্কার বলেছেন বিচারপতির দিকে এই ধরনের বল প্রয়োগ বা জুতো ছোড়া সংবিধান বিরোধী। দেখুন, পার্টিকুলারলি বাংলার মুখ্যমন্ত্রী কখন কি বলেন, কোন সেন্সে দাঁড়িয়ে কোন কথা তিনি বলছেন, সেটা নিয়েই একটা আনপ্রেডিক্টেবিলিটি বাংলার রাজনীতি শুধু নয় দেশের রাজনীতিতে কিন্তু সৃষ্টি হয়। এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই জুতো ছোড়া কেসে একটি কমেন্ট করেছেন, তিনি বলে দিয়েছেন এটা সংবিধান বিরোধী। এবার পাল্টা আজকের দিনে দাঁড়িয়ে এই ঘটনাকে দূরে সরিয়ে রেখে যদি আমি বাংলার শাসক দলের কিছু ভূমিকা নিয়ে প্রশ্ন তুলি, তা কি কোনো ভুল করা হবে? মানে এই যে স্পষ্ট দ্বিচারিতা বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো করছেন, তারও তো উত্তর আমাদের রাজনৈতিক ময়দান থেকে পেতে হবে। দেখুন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জুতো ছোড়াকে কেউ জাস্টিফাই করছে না। যেখানে দেশের প্রধান বিচারপতি বলেছেন আমি এগুলো নিয়ে ভাবছি না, দেশের প্রধানমন্ত্রী বলেছেন এই পুরো বিষয়টা সমর্থনযোগ্য নয়, তখন হঠাৎ করে এই পার্টিকুলার ইস্যুটাকে রাজনৈতিক দিকে ঘুরিয়ে দেওয়া আমার মনে হয় সেটাও কিন্তু আনএক্সপেক্টেড। বিচারপতিদের ক্ষমতা কতটা, বিচারপতিরা কতটা বলতে পারেন, বিচারপতিরা আদৌ সব বিষয়ে মন্তব্য করতে পারেন কিনা, আজকের দিনে দাঁড়িয়ে যে সেই প্রশ্নগুলো যেমন অত্যন্ত প্রাসঙ্গিক, ঠিক একইভাবে মনে রাখা উচিত এই বাংলার সুপ্রিমো মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস, যারা নিজেরাই বিচারপতিকে শেষ 3 থেকে 4 বছর ধরে বেলাগাম আক্রমণ করেছেন। উদাহরণ চাইছেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন শিক্ষক দুর্নীতি ইস্যুতে একাধিক রায় দিচ্ছিলেন, পর্যবেক্ষণ করছিলেন, তখন দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে টার্গেট করা হয়েছিল। কখনো তাকে বলা হয়েছিল বামের দালাল, কখনো তাকে বলা হয়েছিল রামের দালাল, কখনো তার জাজমেন্টগুলো নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দেওয়া হয়েছিল। এমনকি ব্যক্তিগত পরিসরে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যে নোংরা আক্রমণ বাংলার শাসক দল করেছিল, সেই শাসক দলের মুখ থেকে আজকে সংবিধান বাঁচানোর কথা সত্যি কি মানায়? অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়তো পরবর্তীকালে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলে যোগদান করেন, কিন্তু তা সত্ত্বেও তার দেখানো পথ, দুর্নীতির আসল যে গভীরতা কতটা, আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু সেটা আমাদের সামনে সঠিকভাবে উপস্থাপিত হয়েছে এবং বোঝা গেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাই করুন কোনো ভুল পর্যবেক্ষণ বা সিদ্ধান্ত নেননি। শিক্ষক দুর্নীতি হয়েছিল, শাসক দল মানলেও হয়েছিল, না মানলেও হয়েছিল। পরবর্তী আরো একটা এপিসোডের কথা আমি আপনাদের বলতে চাই। বিচারপতি রাজাশেখর মান্থা শুধুমাত্র শাসক দলের বিপক্ষে কিছু কথা বলেছিলেন এজলাসে বসে এবং কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন বলে আমাদের রাজ্যে নজিরবিহীনভাবে বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির বাইরে পোস্টার পড়েছিল এবং সেই পোস্টারে রাজাশেখর মান্থাকে উল্লেখ করে একাধিক কটু কথা বলা হয়। এবং সেই পোস্টার কারা দিয়েছিল, এই পোস্টারের পিছনে কাদের হাত আছে, এই পোস্টারের বিপক্ষে আমাদের রাজ্যের পুলিশ ঠিক কি সিদ্ধান্ত নিয়েছে, কি ব্যবস্থা নিয়েছে, আমরা আজও জানি না। যারা বিচারপতিকে দিনের পর দিন এইভাবে অসম্মানিত করেছে, তারা হঠাৎ করে আজকে সংবিধান বাঁচানোর কথা বলছে বলেই আজকে এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে। আমি বাংলার রাজনীতির কোনো কথা এই চ্যানেলে বলি না, কারণ এই চুরি ডাকাতি দুর্নীতি নিয়ে বলার আমার একটা আলাদা প্ল্যাটফর্ম আছে। শিবম দাসের ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারেন, ধারাবাহিকভাবে আমরা নিজেরা ইন্টারভিউ নিই, এই বিষয় নিয়ে আলোচনা করি। কিন্তু রাজ্যের শাসক দল সমস্ত কিছু নিয়ে রাজনীতি করার যে দৃষ্টান্ত স্থাপন করতে চান, তা কিন্তু আমাদের দেশের যে মান সম্মান ভাবমূর্তি, সেটা কিন্তু আন্তর্জাতিক স্তরে কোথাও না কোথাও গিয়ে কালিমা লিপ্ত করে। শুধু তাই নয়, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাস বয়কট হয়েছিল এবং এজলাস বয়কট করা হয়েছিল আইনজীবীদের পক্ষ থেকেই, কারণ তিনি নাকি শাসক দলের বিপক্ষে একাধিক পর্যবেক্ষণে বিভিন্ন কথা বলছেন, একাধিক মান সম্মান হানিকর মন্তব্য করছেন। আমার এখনো মনে আছে বিচারপতি অমৃতা সিনহা যখন একের পর এক মামলায় রাজ্য সরকারের বিপক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত নিচ্ছেন, সোশ্যাল নেটওয়ার্ক উপচে পড়েছিল বিচারপতি অমৃতা সিনহাকে অ্যাটাক করার জন্য। তাকে ব্যক্তিগত পরিসরে বিভিন্ন ক্ষেত্রে অ্যাটাক করা হয়েছিল। অর্থাৎ
এই বিচারপতি, সরকার বিরোধী বিচারপতি, এই রকম একটা ধ্যান ধারণা সমাজে এস্টাবলিশ করার চেষ্টা শাসক দলের পক্ষ থেকে বারবার করা হয়েছে। কিভাবে বা ভুলে যাব, মুখ্যমন্ত্রী প্রকাশ্যে জনসভায় বলেছিলেন বিচারপতিদের মায়না আমাদের টাকায় হয়, আমাদের টাকায় মায়না পাচ্ছেন বিচারপতি মানে আমাদের কথা ভাবতে হবে। এই ধরনের কিছু স্টেটমেন্ট কোট আনকোট আপনারা দেখতে পারবেন। বিচারপতিদের বিপক্ষে বলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বিচার ব্যবস্থাকে নিয়ে তিনি বলেছিলেন বিচার ব্যবস্থাকে বিজেপির দালালপনা কিছু একটা স্ট্রাকচার, এই ধরনের কথাবার্তা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, যিনি আজকে সংবিধান বাঁচানোর কথা বলছেন। বিশেষ করে এই কথাগুলো আজকে বলতেই হলো, কারণ রাজনীতি সমস্ত বিষয় নিয়ে কিন্তু মানায় না। আমি নিজে মনে প্রাণে বিশ্বাস করি দেশের আগে কিছু নয়, রাজনীতি তখনই বাঁচবে যদি দেশ বাঁচে। আজকে আমাদের দেশের রাজনৈতিক নেতাদের এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের ভূমিকা যদি আন্তর্জাতিক স্তরে দেশকে ছোট করে, তাহলে আমাদের প্রতিবাদ করতে হবেই। আমরা কেন রাজনীতির ঊর্ধ্বে উঠে সবকিছু ভাববো না? একজন মানুষের ভাবাবেগে আঘাত হয়েছে, একজন মানুষ মনে করেছেন বিচারপতি যে কথা বলেছেন তা সনাতনের পক্ষে অপমানজনক, তা ধর্মকে রীতিমতো ছোট করা হয়েছে সকলের সামনে, এবং তিনি যে সিদ্ধান্ত এর আগেও নিয়েছেন তাতেও পরিষ্কার বোঝা গেছে তিনি নির্দিষ্ট একটি ধর্মকে পাশ কাটিয়ে যেতে চান। এই বিচারপতি মানে এই আইনজীবী নিজে বলেছেন। ফলে সেখানে দাঁড়িয়ে একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া, এই তাৎক্ষণিক প্রতিক্রিয়াকে রাজনৈতিক হাতিয়ার করে দেওয়া আমার মনে হয় তা সুস্থ স্বাভাবিক ভারতীয় রাজনীতির অংশ হতে পারে না। বাকিটা আপনারা বলবেন, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর আপডেট সংগ্রহ করবেন। ভালো থাকুন, পরের ভিডিও নিয়ে আসছে একটু পরেই। ধন্যবাদ।